প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই শহীদদের ঋণ শোধ করতে চায়। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। কোনো ইস্যুতে ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ায় জুলাই অভ্যুত্থানের মর্মবাণী বললেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন। জুলাই সনদ ও মৌলিক সংস্কার দাবিতে সংগ্রাম চলবে। রংপুরের নাহিদ ইসলাম শহীদ আবু সাইদের কবর জিয়ারত। স্বৈরাচার বিদায় করে জাতিকে মুক্ত করাই জুলাই বিপ্লবের সফলতা বলছে জামায়াত। সংস্কার ছাড়া নির্বাচন না মানার ঘোষণা। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের কার্যক্রম শুরু। ৭ জুলাই স্টেট ডিফেন্সের শুনানি। ফেব্রুয়ারি থেকে এপ্রিলে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের তারিখ কিংবা সময়সীমা নিয়ে আলোচনা হয়নি। এবং পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে বিধি মানা হয়নি বলছে দুদক। এনপিআর এর আরো ৫ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান শুরু। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে উল্লেখ করে ঐক্য ধরে রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগকে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব পুনর্বিবেচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। নিত্য নতুন ইস্যু সামনে নিয়ে এলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে বলেও মনে করেন তিনি। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। জুলাই আগস্ট অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও আন্দোলনে শহীদদের পরিবারের স্বজনদের সম্মাননা প্রদানের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শহীদ পরিবারের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন বিএনপি চেয়ারপারসন। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। উদ্বোধনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন ইস্যুতে মতানৈক্য থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো ইস্যুতে ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বানও জানান তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও
মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। তারেক রহমান বলেন, শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করে প্রতিহিংসা বাদ দিয়ে শহীদদের আকাঙ্ক্ষিত দেশ গড়তে শুরু করতে হবে আলোর প্রতিযোগিতা, ভালোর প্রতিযোগিতা। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা, শুরু হোক ভালোর প্রতিযোগিতা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্র এবং ঐক্যের প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সংস্কার মানে না এমন প্রোপাগান্ডা চালানো হচ্ছে যা সঠিক নয়। আর গণতান্ত্রিক অগ্রযাত্রার রাজনৈতিক মতপার্থক্য থাকলেও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন মাহবুব তামিম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা। আমাদের কণ্ঠের স্বাধীনতার পাশাপাশি আমাদের সমস্ত কথা বলার স্বাধীনতা, রাজনীতি করার পাশাপাশি আমাদের পারস্পরিক সহযোগিতাও থাকবে। একটা বৃহত্তর আঙ্গিকে এটা থাকতেই হবে, তা না হলে রাষ্ট্র থাকবে না, সমাজ থাকবে না, আবার ফ্যাসিবাদের উত্থান হবে। তারা বলেন, আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব, সেটা যেন আমাদের উদ্দেশ্য হয়। বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করার আহ্বানও জানান নেতারা। একটা পক্ষ সুচতুর কৌশলে তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির ভিতরে কোন রকম অনৈক্য সৃষ্টি করা যাবে না। বর্ষপূর্তির দিনটিকে একদিকে বেদনার, অন্যদিকে আনন্দের উল্লেখ করে মহাসচিব বলেন, গণতন্ত্র ও ঐক্যের সঙ্গে কোনো আপোষ করবে না বিএনপি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। শুধুমাত্র যেহেতু বিএনপি বড় দল, সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বলাটা বোধহয় ঐক্যের জন্য সহায়ক সৃষ্টি হবে না। এরপর জুলাই আন্দোলনে হতাহত এবং আওয়ামী সরকারের হাতে গুমের শিকার পরিবারদের সম্মাননা জানায় বিএনপি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। বিগত সরকারের সময় বিরোধী নেতাকর্মীদের বড় ধরনের নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে। বিএনপির আলোচনা সভায় এ কথা বলেন বিভিন্ন দলের নেতারা। নতুন বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা ধরে রাখার আহ্বান জানান তারা। আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। বছর ঘুরে আবার ফিরে এসেছে জুলাই। ঘরে ফেরা হয়নি শত সহস্র জুলাই যোদ্ধার। ঘরে ফেরেনি বিগত 16 বছরে গুম খুনের শিকার হওয়া ভিন্ন দল ও মতের শত শত মানুষ। তাদের স্মরণে বিএনপি আয়োজন করে গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেয় জুলাই শহীদ পরিবার, বিগত 16 বছরে গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, এই উপমহাদেশে খুব কম বিরোধী দলের নেতাকর্মীদের দীর্ঘ সময়ের জন্য এত বড় নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে। 60 লক্ষ মামলা, 1 কোটি মানুষ প্রায় 12 থেকে 15 বছর ঘর ছাড়া এবং তাদেরকে কোর্টের বারান্দায় তাদেরকে ঘোরাফেরা করতে হয়েছে। এ সময় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা ধরে রাখার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বিলুপ্ত হয়নি। বাংলাদেশে গুন্ডামি, পান্নামি, জবরদখল, হাইজ্যাক, গুমখুন এই পদ্ধতিতে যেতে চাই না, সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে চাই। তো আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে, কারণ সেটা হলো কি, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে। জুলাই আগস্ট এক নতুন পরিণতি নিয়ে আসার জন্য আমাদের সামনে কর্তব্য রেখেছে। এই গণতান্ত্রিক ব্যবস্থা জাতিকে ঐক্যবদ্ধ রাখে। এ সময় গণহত্যার বিচার, জুলাই আহতদের সুচিকিৎসা এবং জুলাই মাসের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। স্বজন হারানোর বেদনায় আজও চোখ মুছেন বাবা, মা, স্ত্রী, সন্তান। জুলাইয়ের দিনগুলো স্মরণ করে আজও আটকে ওঠেন অনেকে।
সে সঙ্গে ভয়াবহ দিনগুলোতে আর ফিরে যেতে চান না আওয়ামী সরকারের গুম খুনের শিকার পরিবারগুলো। আহত অনেকেই এখনো শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, অনেকে এখনো বৈষম্যের শিকার। বিএনপি আয়োজিত শহীদ পরিবার সম্মাননা অনুষ্ঠানে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। উত্তাল জুলাইয়েই পুরো বাংলাদেশ যেন জড়ো হয়েছিল রাজপথে। স্বৈরাচারের রক্তচক্ষু আর বুলেট বোমা উপেক্ষা করে গড়ে তোলে প্রতিরোধ। হাজারো প্রাণ আর লাখো মানুষের রক্ত আর ত্যাগে আসে কাঙ্ক্ষিত বিজয়। 2 বছর 7 মাসের রোজা আদৌ আদৌ কথা বলতে পারে। মা শিখিয়েছে বাবা মারা গেছে, সেটুকুই অল্প স্বল্প বলতে পারে। তবে ভয়ে ওর মুখের শব্দগুলো স্পষ্ট হয়ে ওঠে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গেল বছরের 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যায় রোজার বাবা। মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশ চিনমুক্তি সম্মেলন কেন্দ্রে ভিড় করেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। 19 জুলাই শহীদ হওয়া আসলামের বোন শারমিনের মতো অনেকেই এখনো ভুলতে পারেন না স্বজন হারানোর দিনগুলো। এমএস কপিতে নাম আসছে, কিন্তু আমাদের গ্র্যাজুয়েটে নাম আসেনি। এর জন্য আমরা কোনো অনুদান পাই না। আওয়ামী লীগের নেতার সামনে সে ওই বাড়ির সামনে নিহত হন, 42টা গুলি খেয়েছে। ফ্যামিলি না বিয়ে করেন, 5 আগস্টে মারা গেল, সেপ্টেম্বরের 27 তারিখ ওর বিয়ে ডেটছে। রমজান আলী, সোহেল রানা ও হৃদয়ের বাবারা এখন সন্তান হারানোর বেদনার পানি মুছে ফেলেছেন। বাবার চোখের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় হৃদয়। গণ অভ্যুত্থানে আহত নাবিল ও দৃষ্টি হারানো রেদওয়ান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা এখনো বৈষম্যের শিকার। অনুদান তো সরকার যেটাই পারে দিক, কিন্তু বিচারটাই আমার বড় দরকার। আমার বিচারই দরকার। আমার ছেলেকে কেন সে নিরপরাধ। 4টার সময় ছেলে গুলি খাইছে, রাত 12টা পর্যন্ত কোনো ডাক্তার আমি পাইনি, সবাই হাত পা ধরেছি। আর ছেলেটা খালি চিল্লেছে। যখন রাত 12টা বাজলো তখন ছেলেটা বলতেছে যে আব্বা আমি বাঁচবো না। আন্দোলনের 1 বছর পরও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তারপরও আহতদের দৃঢ় মনোবল প্রমাণ করে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম থেমে নেই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই ছিল জুলাই অভ্যুত্থানের মর্মবাণী, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে এই কথা বলেন তিনি। এ সময় ছাত্র, রিকশা চালক, কৃষক, শ্রমিকরা যে উদ্দেশ্যে রাজপথে রক্ত দিয়েছে সে লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফের রিপোর্ট। দেশবাসীকে আমার সালাম। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়। আগামী 5 আগস্ট পর্যন্ত নিয়মিত বিরতিতে হবে এ অনুষ্ঠানমালা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, আর সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষের যে ঐক্য ছিল এ জুলাইয়ে তা আবারও সুসংহত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রতি বছর জুলাই আগস্ট অভ্যুত্থানকে উদযাপন করা হবে, যাতে 16 বছর অপেক্ষা করে স্বৈরাচার সরাতে না হয়। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। এ অনুষ্ঠানমালার মাধ্যমে গত বছরের জুলাইয়ের প্রতিটি দিনকে পুনর্জীবিত করার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া যে লক্ষ্যে ছাত্র, রিকশাচালক, কৃষক, শ্রমিকরা শহীদ ও আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে 36 দিনের কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্র জনতার সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান দলটির শীর্ষ নেতারা।
বলেন, নতুন বাংলাদেশ গড়তে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধানের বিকল্প নেই। সহকর্মী রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রংপুর থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। এক বছর আগে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের ছাত্র জনতা রাজপথ কাঁপিয়েছিলেন, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাঈদের কাছে। অশ্রুজলে প্রিয় সহযোদ্ধা আবু সাঈদের আত্মার শান্তি কামনায় তার বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরিবারের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে হারানো বাবা মায়ের খবর নেন নেতারা। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন আবু সাঈদের বাবা মা। অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি 16 জুলাই আবু সাঈদ দিবস পালনের দাবি জানান তারা। প্রকাশ্যে তো দেশ দশ সকলেই দেখছে, প্রকাশ্যে পুলিশ গুলি করে মারছে, এটা তো আর আমার কথা নয়, দেশ দশ সবাই দেখছে। তাই সেটা যেন সূক্ষ্ম বিচার হয়, এটাই আমার দাবি। এইরকম একজন আইকনিক শহীদ, যার নামে একটা দিবস থাক, মানুষ যেন জানতে পারে যে আবু সাঈদ কিভাবে শহীদ হয়েছিল। যুগের পর যুগ আবু সাঈদের আত্মত্যাগকে অনুপ্রাণিত হয়ে মানুষ যেন রাজপথে নামে আসতে পারে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। বলেন, গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে পুরনো কাঠামোকে ভেঙে নতুন শাসনতন্ত্র কায়েম করতে হবে। পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোটা সংস্কার আন্দোলনই পরবর্তীতে সরকার বিরোধী গণবিস্ফোরণের রূপ নেয় বলে মন্তব্য করেন নেতারা। জানান, নতুন বাংলাদেশ গড়তে হলে মৌলিক সংস্কার ও জুলাই সনদ আদায়ে আন্দোলন চালিয়ে যাবে এনসিপি। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এর আগে সকাল 8:30টায় আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রংপুর জেলা ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় আবু সাঈদ হত্যা সহ সব হত্যা নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন তারা। শহীদ আবু সাঈদ সহ অন্যান্য যারা শহীদ হয়েছেন, যারা ত্যাগ করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সবারই বিচার হওয়া উচিত। ঠিক। আর যেহেতু শহীদ আবু সাঈদ সবার শীর্ষে, যার নামটা বারবার আসছে, এটা দিয়েই মনে হয় শুরু হওয়া উচিত। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জুলাই পদযাত্রা। 16 জুলাই শহীদ দিবস নয়, বরং করা হোক আবু সাঈদ দিবস, এমন চাওয়া স্বজন ও সহযোদ্ধাদের। রংপুরের পীরগঞ্জ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। জুলাইয়ের চেতনাকে বিভিন্নভাবে বানচালের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দাবি করে মৌলিক সংস্কারের রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের মতামত নেয়ার দাবি জানান নেতারা। এদিকে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম, শেখ হাসিনার বিচার এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে মার্চ ফর জুলাই রিভাইভস কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। আরো জানাচ্ছেন নাইম আফসান। জুলাইয়ের প্রথম দিন থেকেই যাত্রা শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে খসড়া ইস্তেহার ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি ঘোষণা করে নবনির্বাচিত কমিটির নেতারা। তারা বলেন, জুলাই আন্দোলন কোনো একক দলের মাধ্যমে হয়নি, জুলাইকে বিভিন্নভাবে বানচালের চেষ্টা করা হচ্ছে। এই দেশের জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে, সেটা আত্মসাৎ করে দেওয়ার, দীর্ঘদিনের আত্মসাৎ করে ফেলার যে চেষ্টা, ঘৃণ্য চেষ্টা, সেটি চলমান রয়েছে। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করে বর্তমান সরকারের কার্যক্রমকে ক্রান্তিকালীন কর্মকাণ্ড হিসেবেও ঘোষণা দিতে হবে। মৌলিক সংস্কারে শুধু রাজনৈতিক দল নয়, জনগণের মতামত নেওয়ারও দাবিও জানান নেতারা। এক দফার ঘোষণায় এই শহীদ মিনার থেকে গিয়েছে এবং শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে যেহেতু নতুন গভর্নমেন্ট রচিত হয়েছে, যারা তখন মাজলুম ছিল, তারা এখন যেহেতু হলো গিয়ে ক্ষমতার দোরগোড়া চলে এসেছে, তাদেরকে বলবো শহীদের রক্তের সাথে এই অমর্যাদাটা আপনারা করবেন না। এদিকে ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মার্চ ফর জুলাই রিভাইভস কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য। এ সময় জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণের নিশ্চিতের দাবি জানান তারা। জুলাই ঘোষণাপত্রের নামে যদি একটা নাম কাগজে ঘোষণা দিয়ে ছেলে ভুলানোর চেষ্টা করা হয়, এই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নেবে না। পদযাত্রা শেষে 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এখন তারা দায়িত্বশীল জায়গায় থেকে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।
সংস্কারবিহীন নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আগামী নির্বাচন প্রত্যাশা অনুযায়ী না হলে ফের রাস্তায় নামবে মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের শহীদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকেই জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত, তবে জুলাই ব্যর্থ হয়েছে এটা বলার সময় আসেনি। জুলাই বিপ্লব নানা আদর্শের রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে এনেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারকে বিদায় করে মানুষকে মুক্ত করাই জুলাইয়ের আন্দোলনের সফলতা। আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে ৭ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপিকে সহযোগী দেখিয়ে ৫টি অভিযোগ আনা হয়। পরে আসামি পক্ষের আইনজীবী জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি। সাবিরা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বছরে পেরুল মঙ্গলবার, যা কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। প্রাণ হারায় প্রায় ১৪০০ ছাত্র জনতা, আহত হয় কয়েক হাজার। অভ্যুত্থানের বছর পূর্তির দিনে শুরু হলো হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠনের শুনানি। মামলার মূল আসামি হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, যা সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে শুনানিতে ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া থেকে জুলাই গণহত্যার ষড়যন্ত্রকারী, উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, হাসিনার নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুন। যে 5টা চার্জ আমরা এখানে ডেসক্রাইব করেছি, অ্যাপারেন্টলি ইট ওয়াজ ওয়াইড স্প্রেড, কারণ হিউজ নাম্বার অফ ভিকটিম হ্যাজ বিন ভিকটিমাইজড। সারা দেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। এদিন আদালতে পলাতক হাসিনা ও কামালের ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন মামলার প্রস্তুতির জন্য আদালতের সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল ৭ জুলাই দিন ধার্য করেন। পরে তিনি গণমাধ্যমকে জানান, হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি, চাইবেন অব্যাহতি। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে ২৭টি, আর আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে ৭৩ জনকে, এখনও পলাতক ১৩২ জন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রহসনের নির্বাচন আয়োজনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা। জবানবন্দিতে তিনি বলেন, ২০১৮ সালে তার অধীনে আয়োজিত জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এই স্বীকারোক্তি দেন তিনি। এর আগে ২২ জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন AKM নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন আদালত তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন ধরে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন CSE AMM নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভোটের তারিখ ও সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে নির্বাচনী বাজেট বরাদ্দে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন শিউলি রায়।
মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। মূলত একটা সৌজন্য সাক্ষাৎকার। প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। এই সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রস্তুতি জানতে চেয়েছে প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে উনি সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন, আমাদের জাস্ট উনি আমাদের প্রস্তুতিটা আছে কিনা জানতে চেয়েছেন। সিএসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে সরকার যখনই বলবে তখনই নির্বাচনের জন্য প্রস্তুত ইসি। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি। দেশের রাজনীতিবিদরা সমঝোতায় পৌঁছলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও আশাবাদ জানান সিএসি। আমাদের দেশের রাজনীতিবিদরা যে যাই লোক, দিন শেষে ওনারা সবাই তো দেশের মঙ্গল চায়। দিন শেষে দেখবেন যে ওনারা সবাই একটা সমঝোতায় আসবেন এবং এই সব কিছু সুরাহা হয়ে যাবে। আমার কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের উপর আস্থা আছে। এদিকে নির্বাচনী বাজেট বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনীতে অর্থ যা দেওয়া সেটা কোনো আমরা কার্পণ্য করব না। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গায়ের জোরেই পদ্মা সেতু দুর্নীতি মামলায় অভিযুক্তদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন। এমন দাবি করে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও এই মামলার পরিসমাপ্তি ঘটানো হয়। গেল জানুয়ারিতে পুনরায় শুরু হওয়া অনুসন্ধানে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগের বিষয়ে করা মামলা নিষ্পত্তির দীর্ঘ এক যুগ পর গেল জানুয়ারিতে পুনরায় অনুসন্ধানে সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। জানা যায় 2012 সালে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের জেরে 7 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক। তবে 2014 সালে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি ঘোষণা করে তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। পট পরিবর্তনের পর ফের অনুসন্ধানে নামে পুনর্গঠিত কমিশন। এতে তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের দুর্নীতি অনিয়মের নানা নথিপত্র পায় দুদক। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, দুর্নীতির বেশ কিছু তথ্য প্রমাণ মিলেছে। ম্যান্ডেটরি কিছু সাক্ষাৎ এবং অন্যান্য তথ্য গ্রহণ করে আমাদের পুরোপুরিভাবে বিষয়টা উদ্ঘাটন করা দরকার ছিল, সেটা আমরা করিনি। ফলশ্রুতিতে আমরা মনে করি যে আগের যে প্রতিবেদন বাধ্য হয়ে হোক আর যেভাবে হোক যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটি ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের নতুন তদন্তকারী কর্মকর্তা একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করবেন এবং মামলাটি পুনরুজ্জীবিত হবে। এই মামলার আসামিদের অব্যাহতির পিছনে তৎকালীন কমিশনের দায় আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান চেয়ারম্যান। বলেন, নতুন তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে। এদিকে এনবিআর এর সদস্য লুৎফুল আজিম সহ আরও 5 জন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব লুৎফুল আজিম, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড; জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক সিআইসি জাতীয় রাজস্ব বোর্ড; জনাব মোহাম্মদ শিহাবুল ইসলাম, উপকর কমিশনার কর অঞ্চল 16 ঢাকা; এবং জনাব মোহাম্মদ তারেক হাসান, যুগ্ম কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নিয়ে এনবিআর এর 11 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনের 6 তলার বারান্দা ভেঙে পড়ে 2 প্রকৌশলী সহ 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কোনো নিয়ম না মেনেই নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবনটি। আর নিহতের স্বজনরা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড নামক একটি ডেভেলপার প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করছে। দুর্ঘটনার আগে 7 তলা ভবনের 6 তলায় দাঁড়িয়ে কাজ করছিলেন প্রকৌশলী ও শ্রমিকরা।
এ সময় হঠাৎ বারান্দাটি ভেঙে তারা নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। নিহত 3 জন হলেন কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান, দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান এবং নির্মাণ শ্রমিক মোহাম্মদ নুরু। হঠাৎ করে একটা শব্দ পাই, শব্দ পেয়ে বাইরে গিয়ে দেখি যে আমাদের ওই যে সানসেট ভেঙে পড়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব 2 জন এবং আমাদের যে নুরু মিয়া বলে একজন আছে সাব কন্ডাক্টর, উনি 3 জনই রাস্তায় পড়ে আছে। পরে আমরা তাড়াতাড়ি ধরে এই সদরে নিয়ে আসছি। আসার পরে এখানে এসে শুনি যে এনারা আর নাই। ওরা যেভাবে পড়ছে এই জায়গায় ডেড মতো মনে হচ্ছিল। 3 জন রোগী পাই পরপর, যারা একটা বিল্ডিং এ কাজ করতেছিল, মাথা থেকে ভেঙে ওরা পড়ে গেছে এই হিস্ট্রি পাই। এবং রোগীকে আমরা পাই যে মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, যার ফলে 3 জনকেই আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছে। আমি মনে করছি, প্লাস এলাকাবাসীও মনে করে যে এটা নিশ্চয়ই বিল্ডিং এর ত্রুটির কারণে শ্রমিকের মৃত্যু। ভীষণ মর্মান্তিক, এটা আমাদের কাম্য নয়। তবে এ বিষয়ে যশোর পৌরসভার প্রকৌশল বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনা সংবাদ শোনার পরে আমরা তাৎক্ষণিক আসছি, আমাদের ওসি স্যারও আসছিলেন, আমরা তদন্ত চলমান। এটা নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার সামুদ্রিক মাছ প্রেমীদের জন্য মুখরোচক খাবার সি ফুড নিয়ে শুরু হলো মাসব্যাপী মেরিন ফেস্ট। রাজধানীর গুলশানের আমারাই ঢাকা হোটেলের আমায়া ফুড গ্যালারিতে 31 জুলাই পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে 20টির বেশি ব্যাংকের কার্ডের মাধ্যমে মাত্র একজন 7,786 টাকা পরিশোধের মাধ্যমে 4 জন উপভোগ করতে পারবেন চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, দেশীয় সহ 100-রও বেশি আইটেমের খাবারের স্বাদ। হরেক রকম সামুদ্রিক মাছের সম্ভার নিয়ে বেগম বাহার মাছের কাবাব, ফিশ আর্চারি, টিকা সহ বাহারি সুস্বাদু খাবারের এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন যে কেউই।